চন্দ্রভূষণ বাবুর রসা রোডের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে। সাজানো গোছানো তিনতলা বাড়ি, আধুনিক কায়দায় তৈরি। ধনী লোকের বাড়ি তা দেখলেই বোঝা যায়। নীলের মরিচটা বাড়ির সামনে দাঁড় করিয়ে সামনের ছোট গ্রিলের দরজা ঠেলে 3 ধাপ সিঁড়ি পার হয়ে আমরা সদরে এসে দাঁড়ালাম। দরজা বন্ধই ছিল। বেল টিপতে একজন ভৃত্য শ্রেণীর লোক এসে দরজা খুলে জানতে চাইল কাকে চাই। নীল জিজ্ঞেস করলো, গুপ্তা সাহেব বাড়ি আছেন? জি হ্যাঁ। পকেট থেকে নীল ওর ভিজিটিং কার্ডটা লোকটার হাতে দিয়ে বলল, সাহেবকে বলো আমরা ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। লোকটা কার্ড নিয়ে ভেতরে চলে গেল। 1 মিনিটের মধ্যেই লোকটা ফের ফিরে এলো। আমাদের নিয়ে গিয়ে বসালো ভেতরের সাজানো গোছানো ড্রয়িং রুমে। কেবলমাত্র সাজানো গোছানো বললে বোধ হয় কমই বলা হয়। আধুনিক কায়দায় যত রকমের বিলাস সামগ্রী আছে তা দিয়ে পরিপাটি করে ঘরখানা ঠাসা। ঠাসা কথাটা এখানে ব্যবহার করতে আমি বাধ্য হলাম, কারণ গৃহস্বামীর পরিমিত শিল্পজ্ঞানের সত্যই বড় অভাব। প্রাচুর্য আছে, নেই তা সুন্দর করে রাখার মতো সৌন্দর্য বোধ। একটু পরেই একজন হৃষ্টপুষ্ট নাদুস নুদুস প্রৌঢ় ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। গায়ের রংটা উজ্জ্বল গৌড়, মাথায় কাঁচা পাকা কোচকানো চুল, কিন্তু খুব ছোট করে মোড়ানো। ঘাড়টার কিছু নেই, মাথার শেষেই আরম্ভ হয়েছে পিঠ, গোঁফদাড়ি কামানো, চোখে মুখে এক অদ্ভুত বোকামি আর গোবেচারা ভাব। গায়ে আদ্যির ফিনফিনে পাঞ্জাবি, নধরকান্তির সবটাই পাঞ্জাবি ভেদ করে দেখা যাচ্ছে। পরনে জয়পুরি সিল্কের দামি চকড়া বকড়া লুঙ্গি, পায়ে স্যান্ডাক চটি। ওকে ঘরে ঢুকতে দেখেই আমরা 3জন উঠে দাঁড়ালাম। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানিয়ে বললেন, আরে বসেন বসেন, তো এ কার্ডটা আপনারা ভেজিয়েছেন? বসতে বসতে নীল বলল, হ্যাঁ আমি নীলাঞ্জন ব্যানার্জি। নীলের দেখা দেখি আমরাও বসলাম। ভদ্রলোকও বসতে বসতে বললেন, আমার নাম চন্দ্রভূষণ গুপ্তা, लेकिन हमार काछे प्राइवेट इन्वेस्टिगेटर क्यों? আমি তো কই ঝুটা কাম করেনি। নীল হেসে বলল, না মিস্টার গুপ্তা, আমি যে কারণে এসেছি সেখানে আপনার দিকে ভয়ের কিছু নেই, সামান্য কয়েকটা ইনফরমেশন ছাড়া। হ্যাঁ হ্যাঁ জরুর, লেকিন আমি কোন ইনফরমেশন দিবে, আমার তো কিছু জানা নেই। আছে মিস্টার গুপ্তা, নইলে আর শুধু শুধু আপনাকে বিরক্ত করব কেন? আছে? আপনি বলছেন? তাহলে তো কোনো কথাই নেই, বলেন আপনার জন্যে আমি কি করতে পারে। নীল ওর সিগারেটের প্যাকেট বার করে গুপ্তা সাহেবের দিকে এগিয়ে ধরে। উনি হাত জোর করে বলেন, আমি স্মোক করে না। বলেই উনি পকেট থেকে একটা রূপোর চ্যাপ্টা ধরনের ডিবে বার করে সুগন্ধি মশলা জাতীয় কিছু মুখে পুরলেন। সিগারেট ধরাতে ধরাতে নীল বলল, কিছুদিন আগে, সে অ্যাবাউট 10 years ব্যাক, আপনি পলাশ মায়ার মৃগনাভি গ্রামে কোনো বাড়ি কিনেছিলেন? চন্দ্রভূষণ বাবুর মুখের রং স্বাভাবিক হয়ে গেল। তেঁতুল বিচির মতো দাঁত বের করে হাসতে হাসতে বললেন, হা 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 হা, মনে পড়িয়েছে। বলেই উনি একটা বিদঘুটে স্বরে ডাক দিলেন, হে রাম ভাইয়া। নীল, আমি আর তাতন 3জনেই চমকে উঠেছিলাম। নীল বলে উঠল, আগে? গুপ্তা সাহেব হাসি কচলাতে কচলাতে বললেন, नहीं बाबूजी, আপনাকে কিছু বলছে না, তোরা চায় কা বন্দোবস্ত করতে হবে না, তো রাম ভাইয়াকে ডাকছে, আসলে ও সালা কান মে কুছ কালা হ্যায়। নীল ভদ্রতা করল, না না, চায়ের কোনো দরকার নেই, আমরা 2-1টা প্রশ্ন করেই চলে যাব। একটা কেন, 1000টা করেন, লেকিন আমার বাড়িতে প্রথম এলেন রাম ভাইয়া। রাম ভাইয়া এসে হাজির হলেন, মানে আমাদের দেখা সেই প্রথম লোকটি। পূর্বের মতোই হাসি কচলাতে কচলাতে গুপ্তা সাহেব বললেন, अरे भाई बाबू लोग के लिए थोड़ा मिठाई और चाय का बंदोबस्त करो। जी जरूर, বলে রাম ভাইয়া চলে গেল। ফের মশলা মুখে পুরে গুপ্তা সাহেব বললেন, ও আপনি সেই ওই ঘোস্ট কোঠির কথা বলছেন তো?
ভূতের বাড়ি কিনা জানি না, তবে মৃগনাভির সেই বাড়িটা সম্বন্ধেই কিছু জানতে চাই। ও আর কি জানবেন, একদম একটা খতরনাক বাড়ি আছে। ও তো বড় বাড়ি দেখিয়ে আমার বহুত লোভ হয়েছিল, और सौदा भी बहुत कम ছিল। তো আমি ভাবলাম কি দাম বহুত আচ্ছা আছে, কিনিয়ে নিলাম। তা কলকাতা শহর ছেড়ে অত দূরে বাড়ি কিনতে গেলেন কেন? बदनसीब बाबूजी, ভাবছিলাম কি শহর কি বাহার कोई अपना कोठी वोठी থাকলে 2-4 রোজ के लिए यार दोस्तদের সাথে ওই খানা পিনা করা যাবে। তো কেনার আগে আপনি ভূত টুতের ব্যাপারে কিছু শোনেননি? थोड़ा थोड़ा শুনিয়েছিল, লেকিন ও আমি কিছু মাইন্ড করে নাই, বুঝলেন কি না। ভাবছিলাম কি কই ওই খতরনাক আদমির চাল উল আছে। তারপর কি হলো? কোঠিটা আমার বহুত পছন্দ হয়েছিল, তো কোঠিটা পারচেস করার পর আচ্ছা সে একটু রিনোভেট করিয়ে একটু স্যাটারডে আমার কিছু জিগরি দোস্তদের সাথে খানা পিনা করতে গেলাম ওই কোঠিতেই। तो हामी বলবে কি বাবুজি, সেই এক রোজ के लिए আমি ওই কোঠিতে রাত কাটিয়েছি, বাস। আর কোনো দিন আমি তো যায় নাই। কেন? ও ঘোস্ট के लिए। আপনি ভূত দেখেছিলেন? हाँ हाँ जरूर। ও রাত में যখন বহুত পিনা হয়ে গেল, দিল যখন যখন বহুত মনপসন্দ কি গীত আসতে লাগলো, তখন सच বলছি বাবুজি, एक खूबसूरत लड़की আমাদের সামনে এসে দাঁড়ালো। লড়কি মানে নর্তকী? হ্যাঁ হ্যাঁ, ওই নর্তকী। তা আপনারা কি নাচ গানের জন্য কাউকে নিয়ে গিয়েছিলেন? আর नहीं बिल्कुल नहीं, नर्तकी से हमार बहुत नफरत আছে, আমি একদম পছন্দ করে না। আচ্ছা তারপর? तो हम लोग तो एकदम बुरबाक बने गेलो। ए लड़की एलो कोथा থেকে, हमार यार दोस्तरा बहुत मजा পেয়ে গেল। लेकिन हमार मन কিছুতে একদম মানতে চাইলো না। ভাবলাম ই কি মন করে হয়, আমি তো कोई लड़की के बोलेনি, और নেশা भी আমি ज्यादा করেনি। তবু তখন আমার মাথায় একটা প্ল্যান আসলো। ভাবলাম কি এই লড়কিকে পকড়াও করতে হবে। बिल्कुल এ कोई दुश्मনের কাম আছে। এই লড়কিকে পকড়াও করলে असली ট্রুথ जो আছে না ও বেরিয়ে আসবে। তা আমি করলে কি, কাউকে কিছু না বলে ভেরি স্লোলি লড়কির পিছু গিয়ে দাঁড়ালাম। তারপর হ্যাঁ, থামলেন কেন বলুন? अचानक পিছন দিক से লড়কিকে জোর से একদম পকড়াও করে ফেললাম। ধরলেন মেয়েটাকে? হঠাৎ দেখলাম গুপ্ত সাহেবের ছোট ছোট গোলাকার দুটো চোখ কেমন যেন অতীতের সেই রাতের মধ্যে ফিরে গেছে। তারপর প্রায় মৃদু স্বরে বললেন, नहीं बाबूजी, आज तक আমি সেই কথা মালুম করলে আমার তো একদম ডর লাগে। আমি যখন ভাবলাম লড়কিকে অ্যারেস্ট করিয়েছে, তখন দেখি কি লড়কি আমার কাছ থেকে বহুত দূরে চলিয়ে গেছে। আমি বিলকুল এয়ার পকড়েছে, और लड़की थोड़ा दूर দাঁড়িয়ে সোর তুলে হাসছে। তো আমার একদম জেদ চাপিয়ে গেল, বুঝলেন। আমি ছুটে গেলাম ওকে ফিন আমি পকড়াবো, লেকিন ফিন হাওয়া হয়ে গেল। কিন্তু এগুলো তো আপনার হ্যালুসিনেশনও হতে পারে। তো वही तो हम ही বলছে, ये चक्कर भी हो सकता, लेकिन আমি যখন তাকে পকড়াও করতে পারলাম, তখন দেখি কি ও লড়কি नहीं, सिर्फ একটু স্কেলিটন আছে, ফুল হিউম্যান স্কেলিটন। আশ্চর্য। তারপর? তো আমি যখন কিছুতেই তাকে ছাড়বে না, তখন ও ঘোস্ট আমাকে হিট করতে লাগলো, আমার বুকে বহুত জোর জোর ঘুষি মারলো। उसके बाद तो हमारा আর কিছু জ্ঞান ছিল না। আর আপনার বন্ধুরা? ও সব আদমি তো পহলেই বেহোশ হয়ে গিয়েছিল। যখন আমার সেন্স ফিরে এলো, আমি দেখলো কি আমি আমার কলকাতার কোঠিতে শুয়ে আছি, और बहुत जन पहचान आदमी हमार चारपाशे দাঁড়িয়ে আছে। আমার बीबी जी बहुत কাঁপছে। কেন? उस रात में हमार बहुत ब्लीडिंग হয়েছিল। আচ্ছা, বাড়িটা কি তারপরই আপনি বিক্রি করে দিলেন?
হু উইল পারচেজ? 9 बरस আমাকে ওয়েট করতে হয়েছিল। 9 बरस पर एक बंगाली बाबू के बहुत कम भाव में बिक्री করেছে বাস। বাস বলেই চন্দ্রভূষণ বাবু গল্প শেষ করলেন। এদিকে রাম ভাইয়াও গরম গরম সামোসা আর লাড্ডু এনে হাজির করলো, সঙ্গে চা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন প্রায় 7টা। গুপ্ত সাহেব আর একবার রিকোয়েস্ট করতেই আমরা আহারের সদ্ব্যবহার শুরু করে দিলাম। সামোসা আর লাড্ডুগুলো খিদের মুখে বেশ জম্পেশ হয়ে উঠল, সঙ্গে মশলা দেওয়া চা। খেতে খেতে নীল আর দু একটা প্রশ্ন করল। আচ্ছা গুপ্ত সাহেব, বাড়িটা আপনি কার কাছ থেকে কিনেছিলেন মনে আছে? আছে, এক ঝট্টিবর্তি জমিদারের কাছ থেকে। কি নাম তার? রাম মানিক বাবু। ঠিকানাটা পাওয়া যাবে? এখনই দিতে পারবে না, লেকিন মালুম হচ্ছে কি কালেক্ট করে দিতে পারবে। কবে আসবো? उसकी पहले আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমি এতদিন জানতাম कि चोरी और खून के लिए जासूसेर आदमीर दरकार पड़े, लेकिन घोस्ट के लिए एक जासूस की क्या जरूरत? আনফরচুনেটলি কেসটা আমার হাতে এসে পড়েছে। আমাদের কথা শেষ হয়ে গিয়েছিল। আর দু একটা মামুলি কথার পর বেরিয়ে পড়লাম। ওর সঙ্গে কথা হলো 2-1 দিনের মধ্যেই গুপ্ত সাহেব ফোনে নীলকে রাম মানিক্য বাবুর ঠিকানাটা জানিয়ে দেবেন। দিন 2-1 পরই হেমন্তের অসময়ের বৃষ্টিটা একদম চলে গেল। আকাশটা দিব্যি ঝলমলে আলোয় হেসে উঠল, কাঁচা গলানো সোনার মতো রং। বৃষ্টির পর রোদটা এইরকমই হয়। হাওড়া স্টেশনে আমরা 3 জনে যখন এসে পৌঁছলাম বড় ঘড়িতে তখন 8:45। নীল আমাদের ঘড়ির নিচে দাঁড়াতে বলে টিকিট কাটতে চলে গেল। হাওড়া থেকে পলাশ মায়ার ট্রেন অনেক, ইচ্ছে করেই ও 9:15 ট্রেনটা ধরতে চায়। পৌঁছতে তো বেশি সময় লাগবে না। গাড়িতে উঠে তাতন প্রথমেই একটা জানলার ধারে ওর জায়গাটা বেছে নিল। ঠিক 3 মিনিট পর ইলেকট্রিক হুইসেল দিয়ে গাড়িটা ছেড়ে দিল। একটু পরে একটা সিগারেট ধরিয়ে নীল স্টেটসম্যানটা খুলতে খুলতে বলল, একটা খোঁড়া লোক। লোকটা সত্যিই খোঁড়া কিনা বোঝা গেল না, কারণ 2 পাই আছে। সিঙ্গেল ক্র্যাচে ভর দিয়ে হাঁটে, গায়ে পাওয়ারলুমের পাঞ্জাবি, রংটা ফিকে গেরুয়া, পরনে পায়জামা, পায়ে চটি, কাঁধে ঝোলা। সব মিলিয়ে এতটা সিম্পল যে নজরেই আসে না, অথচ সমানে ফলো করে আসছে। লক্ষ্য করেছিস? আমি উত্তর দেওয়ার আগেই তাতন বলে উঠল, চোখে কালো চশমা আছে, চশমাটা কম দামি। আমাদের সঙ্গে সঙ্গে একই স্টপেজ থেকে উঠেছে, ঘন গোঁফ দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো। তাহলে তুইও লক্ষ্য করেছিলি? লোকটা আমাদের ফলো করছে এতটা বুঝিনি, তবে ওকে তোলার জন্যে L4 একটু সময় নিয়ে ছেড়েছিল, তাই লোকটাকে ভালো করে দেখে নিয়েছিলাম। গুড, কিন্তু ফলো করছে এটা তো বোঝা উচিত ছিল। কেন? চোখে কালো চশমা থাকলেও কাঁচটা কিন্তু হালকা শেডের, তাই চোখের মুভমেন্টটা বোঝা যাচ্ছিল। ওর সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি ছিল আমাদের ওপর। এমনকি কন্ডাক্টর 2বার ভাড়া চাইবার পর চমক কাটিয়ে তবে ভাড়া দিল। কোথায় টিকিট হবে সেটাও ঠিকমতো না বলে বলেছিল ওই একটা দিন না হাওড়া পর্যন্ত। বাধা দিয়ে বললাম, সামান্য এই কারণে বুঝে নিতে হবে যে লোকটার উদ্দেশ্য খারাপ, আমাদের ফলো করছে? লোকটা হয়তো ভাবুক বা অন্য মনস্ক গোছের হবে। নীল বলল, কেবল ওইটুকু হলে আমিও অবশ্য তোর মতো ভাবতাম লোকটার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু উদ্দেশ্য কি সত্যিই নেই? তার মানে? তোর ডান দিকে সাইড পকেটে একবার হাতটা ঢোকা। নির্বোধের মতো নিজের ডান পকেটে হাত ঢোকালাম। ফাঁকা হাত বার করে নিয়ে এসে বললাম, কই কিছুই তো নেই। আছে, আবার দেখ, ভালো করে দেখ। ভালো করে দেখে কিছু খুচরো পয়সা আর একটা বাসের টিকিট ছাড়া কিছুই পেলাম না। হাতটা ওর দিকে বাড়িয়ে ধরে বললাম, এই তো দেখ না, কটা পয়সা আর পুরনো একটা টিকিট ছাড়া। আমার কথা শেষ করতে না দিয়েই নীল বলল, টিকিটটা কোথা থেকে এলো? আসবার সময় টিকিট কি তুই নিয়েছিলি? সত্যি কথা, টিকিট তো নীল কেটেছিল, তাহলে বাসের টিকিট আসবে কোথা থেকে? এমন নয় যে পাঞ্জাবি 2-4 দিন পরছি, বেরোবার সময় তো সকালেই ভেঙেছি। কোনো মতেই আমার পকেটে টিকিট আসার কথা নয়। বোকার মতো আমি যখন নীলের দিকে তাকিয়ে আছি, ও তখনই বলে উঠল, দেখ তো
টিকিটের পেছন দিকে কিছু লেখা আছে কিনা। উল্টে দেখলাম, হ্যাঁ লেখা আছে, বাউন্ডুলে ইঁদুর মরে, জাঁতা কলের হাতায় পড়ে। বাহ, এ তো একটা ছড়া রে। কি ব্যাপার বলতো? ব্যাপার আছে, সর্বদাই বলছি চোখখান একটু খোলা রাখবি। ওটা সজাগ থাকলে বুঝতে পারতিস কেমন করে টিকিটটা তোর পকেটে এলো। তাতন, তোর কিন্তু এটা নজরে আসা উচিত ছিল। কান চুলকে তাতন বলল, সরি কাকু, একদম মিস, কিন্তু এ তো রীতিমতো ধমকানি বলে মনে হচ্ছে। আমার হাত থেকে টিকিটটা নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, একবার শুঁকল, তারপর ধীরে ধীরে সেটিকে সযত্নে নিজের পার্সে রাখতে রাখতে নীল বলল, নিশ্চয়ই তাই, কিন্তু কি বলতে চায়? জাঁতা কলের আওতায় গেলে বাউন্ডুলে ইঁদুর মারা পড়বে, সে তো পড়বে, কিন্তু অন্তর্নিহিত মানেটা কি? ফস করে তাতন বলে উঠল, আমি বলবো? বল। আমরা হচ্ছি বাউন্ডুলে ইঁদুর, আর যেখানে যাচ্ছি সেটা হলো জাঁতাকল, তাই তো? ইয়েস, এবং সেখানে গেলে আমরা নির্ঘাত মারা পড়ব, অর্থাৎ অদৃশ্য সংকেত। তোমরা মানে মানে ভালো ছেলের মতো ঘরে ফিরে যাও। তাতন বলল, অর্থাৎ রহস্য ঘনীভূত হচ্ছে। রহস্যের ব্যাপার শুনে এই সকালে ট্রেনের কামরায় বসেও আমার গাটা একটু শিরশির করে উঠল। তবে কি সত্যি আমরা কোনো চক্রান্তের মধ্যে নিজেদের অজান্তে জড়িয়ে পড়েছি? খেয়ে জানে। তাই নীলকে জিজ্ঞেস করলাম, কিন্তু রহস্যটা কি? এরকম হেয়ালি মার্কা ভাষায় সমাধান করার উদ্দেশ্যটাই বা কি? অনাদিবাবু আর চন্দ্রভূষণ বাবুর মুখ থেকে যা শুনেছি তাতে তো ভূত প্রেতের ব্যাপার বলেই মনে হয়। তা ভূতে এরকম রহস্যময় চিরকুট পাঠাবে? নীল মুচকি হেসে বলল, হে কি আর তোর 14 শতাব্দীর ভূত, এ হলো মডার্ন ভূত। এরা যে কত কি পারে তোর ধারণায় নেই। বুঝলাম নীল ঠাট্টা করছে, তবে এটুকু বুঝলাম, ভূতই হোক আর মানুষই হোক, ও বাড়িতে আমাদের যাওয়াটা কারো অপছন্দের ব্যাপার, তাই সে আগে ভাগে যেতে নিষেধ করছে। এই প্রসঙ্গে নীলকে আর কিছু জিজ্ঞেস করলাম না, করলেও ঠিক উত্তর পাওয়া যেত না। তাতনও দেখলাম ভুরুটুরু কুঁচকে জানলার বাইরে তাকিয়ে আছে। অনাদিবাবু বলেছিলেন পলাশ মায়ায় পৌঁছতে 2 ঘন্টা লাগবে, খানিকটা বেশিই লাগলো। বোধহয় ট্রেন লেট রান করছে। ঠিক 11:19 পলাশ মায়ায় এসে গাড়ি থামল 1 মিনিটের জন্য। আমরা নেমে পড়লাম। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে নীল বলল, ভেবেছিলাম আমাদের আসার আসল উদ্দেশ্যটা জানাবো না, কিন্তু ভূতেশ্বর বাবু আগেই টের পেয়ে গেলেন। আর পাবে নাই বা কেন, ভূত যে অন্তর্যামী, ওরা আগে ভাগে সব টের পান। জয় ভূতেশ্বর কি জয়। বলেই ও হাত তুলে সামনের দিকে নমস্কার করলো। ওর এই ধরনের রসিকতায় আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম অনাদিবাবু হনহন করে আমাদের দিকে এগিয়ে আসছেন। নমস্কারটা ওরই উদ্দেশ্যে, অর্থাৎ 1 ঢিলে 2 পাখি। অনাদিবাবু কাছে এসে বললেন, রাস্তায় কোনো কষ্ট টষ্ট হয়নি তো? কিসের কষ্ট, এই তো এইটুকু পথ, দিব্যি বসে বসে চলে এলাম। আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু একটা টিকিট, বলাটা শেষ হলো না, ঠাস করে ঘাড়ে একটা থাপ্পড় খেলাম। নীল বলছে, আজকাল বড় এনকেফেলাইটিস হচ্ছে। হ্যাঁ, মশাটা তাড়িয়ে দিলাম। আচ্ছা অনাদিবাবু, এদিকে মশা টশা কীরকম? আছে, তবে মশার ওরিও আমার স্টকে আছে, ও নিয়ে চিন্তা করবেন না। এখন চলুন, রোদ চড়ে যাচ্ছে। লোহার ওভারব্রিজ পার হয়ে আমরা স্টেশনের পূর্ব দিকে চলে এলাম। স্টেশন পার হয়ে নিচে নেমে এসে দেখলাম 2টো সাইকেল রিক্সা স্ট্যান্ডে অপেক্ষা করছে, বোধহয় আগে থেকেই ঠিক করা ছিল। অনাদিবাবুকে দেখে ওরা এগিয়ে এলো আমাদের দিকে। তাতন আর অনাদিবাবু একটা উঠে গেল, পেছনের রিক্সায় আমি আর নীল। ঘাটটা তখনও চিনচিন করছিল। আগের গাড়িটা খানিকটা এগিয়ে যাবার পর আমি জিজ্ঞেস করলাম, দুম করে অত জোরে থাপ্পড় কষানি কেন? হাত নাড়লি তো মশাটা পালাতো। নীল হেসে বলল, আদপেই মশা টশা ছিল না। তাহলে? ও বুঝেছি, অনাদিবাবুর সামনে বলাটা ঠিক হয়নি। কিন্তু অনাদিবাবুর কতটুকু তুই জানিস? একদিন দেখেই কি মানুষ চেনা যায়?
না, কিন্তু অনাদিবাবুই তো আমাদের ইনভাইট করে নিয়ে যাচ্ছেন, তাতে কি হলো? এটা যে অনাদিবাবুর চাল নয় সেটা বুঝলি কেমন করে? তুই বলছিস সমস্তটাই বানানো গল্প? তাহলে ওই চন্দ্রভূষণ বাবু, উনিও কি বানিয়ে গল্প বললেন? সেসব এখন কিছুই বলতে পারছি না, তবে যেখানে সেখানে বেফাস কিছু বলবি না। সামনের অনাদিবাবুর রিক্সাটা পাকা রাস্তা ছেড়ে ডান দিকের কাঁচা রাস্তায় নেমে গেল। আমাদের রিক্সাটাও ওদের অনুসরণ করে চলল। প্রায় মিনিট 25 যাওয়ার পর হঠাৎ শুনলাম সামনের গাড়ি থেকে অনাদিবাবু চেঁচিয়ে বলছেন, এসে গেছি, এই যে ওই সামনেই আমাদের বাড়ি। বলতে বলতে সামনের গাড়িটা বাঁ দিকে বাঁক নিল। আমাদের গাড়িটা ঘুরতেই দেখলাম সামনে বিস্তীর্ণ বাঁশবন। বাঁশবনের শেষেই ঘন জঙ্গলের মাথা ছাড়িয়ে একটা বিরাট অট্টালিকার ছাদ দেখা যাচ্ছে। ঠিক এখান থেকে জ্যোৎস্না রাতে বাড়িটাকে দেখলে নির্ঘাত হানা বাড়ি বলেই মনে হবে। অনাদিবাবুর কথা মতো ওটাই এখানকার বিখ্যাত মল্লিক ভবন। হঠাৎ নীল রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কর্তা, তোমাদের এদিকে ভূতের বাড়ি কোনটা? গাড়ি চালাতে চালাতেই লোকটা বলল, হ্যাঁ গে বাবু, আপনারা যে বাড়িতে উঠতে চলেছেন সেটাই নাকি ভূতের বাড়ি। না, কি বলছো কেন? এই লোকে বলে তাই বলছি। তুমি কোনোদিন ভূত দেখোনি? হ্যাঁ গে না বাবু, আমার চোখে কোনোদিন তেমন কিছু পড়েনি, তবে থামলে কেন? এই আমার দাদা নাকি স্বচক্ষে দেখেছে। স্বচক্ষে? তা কি দেখেছে? সারা গায়ে আগুন লাগিয়ে একজন বউ মতন মেয়ে ছেলে রাতের বেলায় ছাদের পাঁচিলে ধরে দৌড়তে দৌড়তে নিচে ঝাঁপ দিয়েছিল। তা ও বাড়িতে তো সেদিন কোনো লোকজনই ছিল না, বউ আসবে কোত্থেকে? পরদিন সকালেও কাছাকাছি কারোর মরার খবরও পাইনি। আশেপাশের কেউ সে রাত্রে আত্মহত্যাও করেনি, সে তো সবাই জানে। তাই এটা ভূতের কাজ তোমায় কে বলল? গা শুদ্ধ সবাই, ওই জন্যেই আগে কেউ দিনে মানে ওই চত্বরে যেতনি। তবে এই বাবুরা আসার পর দেখি এখন তো সবাই যাচ্ছে। এখন আর তাহলে কোনো ভূতের উপদ্রব নেই? না বাবু, আর তো কিছু শোনা যায় না। তা বাবু, আপনারা কি এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ। নীল আর কথা বাড়ালো না। দেখতে দেখতে বাড়ির সামনে এসে গাড়ি থেমে গেল। বাড়িটা যে একেবারে গ্রামের শেষ প্রান্তে সেটা বেশ বোঝা যায়। প্রায় মাইল খানেক একপাশে জলা জমি, অন্যদিকে বাঁশবন, মধ্যে সরু রাস্তা পার হয়ে এখানে পৌঁছলাম। এখানেও ঘন জঙ্গল ছাড়া আশেপাশে আর কিছু নজরে এলো না। মল্লিক বাড়িতে ঢোকার আগে বড় কাঠের দরজা, দরজার মাথায় লোহার তীর বসানো রয়েছে। অনাদিবাবু এগিয়ে গিয়ে চাবি দিয়ে সেই বড় কাঠের দরজার লাগোয়া মাথা নিচু করে ঢুকতে হয় এমন ছোট দরজার তালা খুলে ফেললেন। তারপর আমাদের দাঁড়াতে বলে একাই ছোট দরজাটা দিয়ে ভেতরে চলে গেলেন। খট করে একটা আওয়াজ হলো। ধীরে ধীরে বড় কাঠের দরজাটা খুলে গেল। দুপাশে নানান ধরনের ফুলের বাগান, হরেক রকম ফুল ফুটে রয়েছে। লাল কাঁকড় বেছানো সরু পথটা ভেতর দিকে চলে গেছে। একটুখানি গিয়ে রাস্তার বাঁ পাশে একটা বড় পুকুর। পুকুরের ধারে বেশ পানা আর ময়লা জমেছে, জলটাও কিঞ্চিত ঘোলাটে। তিনজনেই আমরা দেখতে দেখতে চলেছি। হঠাৎ নীল জিজ্ঞেস করলো, পুকুরে মাছ কেমন? আছে, তবে তেমন ধরা টরা হয় না। প্রাণী তো আমরা এই কজন, কে খাবে? কোনোদিন ধরেছেন? একবার, সেই গৃহপ্রবেশের সময়। তবে শম্ভু মাঝে মাঝে সকালের দিকে ছিপ টিপ ফেলে, সেরখানেকের বেশি কোনোদিনও তুলতে দেখিনি। আর এই ফুলের বাগান, ওটা আমারই করা, সারাদিন তো ওইসব নিয়েই থাকি। জন্তু জানোয়ারের তেমন শখ নেই। জন্তু জানোয়ার মানে? এই কুকুর বেড়াল এইসব আর কি। আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম, এই কুকুরের শখ আমার বহুদিনের। পশ্চিমে থাকতে আমার দুটো ভালো জাতের কুকুর ছিল, একটা ওখানেই মরে গিয়েছিল, একটা সঙ্গে এনেছি। কি কুকুর? পিওর অ্যালসেশিয়ান। আশ্চর্য! কেন, এতে আশ্চর্যের কি হলো?
না মানে এইসব প্রাণী টাণীরা শুনেছি স্পিরিটের উপস্থিতি নাকি আগেই টের পায়, অথচ আপনার কুকুর কোনো সারা শব্দই করলো না। রাত্রে তো আমার ঘরে থাকে না, ওর আলাদা ঘর আছে, ও সেখানেই থাকে। হুম, বলে নীল চুপ করে গেল। কথা বলতে বলতে আমরা গাড়ি বারান্দার নিচে এসে দাঁড়ালাম। বাড়িটা বেশ পুরনো, অনাদিবাবুর হিসেব মতো প্রায় 150 বছর বয়স। বাড়ির থাম, খিলান, সিঁড়ি এসবের মধ্যেও পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু বাড়িটা পুরনো হলেও যেরকম জরাজীর্ণ হওয়ার কথা তেমন নয়। মোটামুটি নতুন সিমেন্টের প্লাস্টারিং, রং টং করা। গত বর্ষায় যেটুকু ধুয়ে গেছে তার বেশি কিছু না। পুরনো জমিদারের বাড়ি বলেই বোধহয় সাদা আর কালো পাথরের ব্যবহারটা বেশি নজরে পড়ল। গাড়ি বারান্দার নিচে মেঝেটা সাদা কালো চৌকো পাথরের, ঢোকার মুখে দুটো বড় বড় সোনালী পাথরের সিংহ। সিংহ দুটোর ঠিক দুপাশেই শ্বেত পাথরের দুটো রোয়াক। গাড়ি বারান্দাটা বেশ লম্বা, আগাগোড়া শ্বেত পাথরে মোড়া। 3-4 হাত দূরে দূরে গোটা বারান্দাটা জুড়ে কাজ করা শ্বেত পাথরের কোমর পর্যন্ত উঁচু থাম, আর তার ওপর ওই শ্বেত পাথরেরই বড় টব। টবগুলোই নানা রকমের লাল হলুদ ফুল ফুটে রয়েছে। লম্বা বারান্দার ঠিক মধ্যিখানে কালো পাথরের একটা বেদি রয়েছে, সেখানে গোল টবে ফুল গাছ। নীল বেদিটা ভালো করে দেখতে দেখতে জিজ্ঞেস করলো, এই বেদিটার ওপর এই ফুলের টবটা কি বরাবরই ছিল? আগে না, ওখানে রাজস্থানী সোনালী পাথরের তৈরি সুন্দর একটা বুদ্ধ মূর্তি ছিল। জিনিসটা দেখতে দারুণ, বাইরে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ওখান থেকে তুলে নিয়ে নিজের ঘরে রেখে দিয়েছি। বাগানের মধ্যেও এই সোনালী আর সাদা পাথরের অনেক ওই পরিটরি আছে, ওগুলো বলতে পারেন উপরি পাওনা। কথা বলতে বলতে আমরা বড় দরজার সামনে এসে পড়লাম। 2 ধাপ শ্বেত পাথরের সিঁড়ি পেরিয়ে বড় মেহগনি কাঠের দরজা। দরজায় পিতলের কড়া। কড়া নাড়তেই একজন লোক এসে দরজাটা খুলে দিয়ে অনাদিবাবুকে দেখে ভেতরে চলে গেল। বুঝলাম এই লোকটাই শম্ভু। ভেতরে গিয়ে একটু অবাক হতে হলো। বাইরে থেকেও ভেতরটা অনেক বেশি ঝকঝকে তকতকে আর সাজানো গোছানো। হাবিজাবি আসবাবপত্রের তেমন ভিড় নেই। দেওয়ালে বিদেশি অয়েল পেন্টিংসের প্রিন্ট সুন্দর ফ্রেম দিয়ে বাঁধানো। একটু উঁচুতে একটা বড় দেওয়াল ঘড়ি, অন্যদিকে হরিণের মাথা। একটা অদ্ভুত জিনিস নজরে পড়ল। দেশপাড়া গায়ে এটাই বিশেষত্ব কিনা জানি না, বড় হলঘরটার 4 কোণে 4টে সাধারণ কাঠের বাক্স পাতা রয়েছে। সেগুলো ঘিরে অজস্র মৌমাছি বনবন করছে। তাতনের নজরে পড়েছিল। ও জিজ্ঞেস করলো, জেঠু এগুলো কিসের বাক্স? মৌচাক, মধু চাষ করছি। এও এক ধরনের মধু কালেক্ট করার পদ্ধতি। তাহলে তো তোমরা রোজই মধু খাও। তোকেও খাওয়াবো, টেস্ট করলেই বুঝতে পারবি তোদের শহরের যে মধু বিক্রি হয় তার সঙ্গে টেস্টের কত তফাৎ। বড় হল ঘরটার পূর্ব দিকে আরেকটা বড় ঘর। অনাদিবাবু বললেন, ওটা বৈঠকখানা। উঁকি দিয়ে একবার দেখে নিলাম। মধ্যিখানে শ্বেত পাথরের সেন্টার ওভাল শেপের টেবিল পাতা রয়েছে। চারপাশে অনেকগুলো সাবেকি চেয়ার, নতুন করে পালিশ করা হয়েছে দেখলেই বোঝা যায়। অনেকগুলো দেওয়াল আলমারিও রয়েছে, সেগুলো বন্ধ। এই ঘরের দেওয়ালে ছবি টাঙানো আছে। ঠিক উল্টো দিকে অর্থাৎ হল ঘরটার পশ্চিমে মাঝারি মাপের আরেকখানা ঘর। এ ঘরে বিশেষ তেমন আসবাব নেই, তবে এই ঘরটারও 4 কোণে ওই রকম 4টে কাঠের বাক্সের মৌচাক রয়েছে। যথারীতি মৌমাছি ঘুরছে, কোনোটায় বেশি কোনোটায় কম। ঘরের মধ্যিখানে লম্বা আধুনিক স্টাইলের ডাইনিং টেবিল পাতা রয়েছে। ওটা দেখি অনাদিবাবু বললেন, বাড়ি কেনা সূত্রে বাড়ির সঙ্গে অনেক পুরনো আমলের আসবাবও পেয়েছি, তবে ওই টেবিলটা আমার কেনা। পুরনো ফার্নিচারের দোকানে সাবেকি কিছু পেলাম না, একটু বেমানান হয়েছে। হ্যাঁ, কি আর করা যায়। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি নিচেই খাওয়া দাওয়া করেন? না ভাই, ওটা অতিথি অভ্যাগতদের জন্য, অবশ্য ব্যবহার কমই হয়। ড্রয়িং রুম পার হয়ে একটু উঠোনের মতো জায়গা। উঠোনের একপাশে ভালো বিলিতি কাঠের ছোট একটা ঘর। ঘরের দরজাটা ভেজানো। অনাদিবাবু জানালেন ওটা টমির ঘর। উঠোনের অন্যদিকে পাশাপাশি 2খানা ছোট ঘর। একটা ঘর খোলাই ছিল,
উঁকি দিয়ে দেখলাম দক্ষিণের খোলা জানলা দিয়ে রোদ এসে পড়েছে। খাট বিছানা কিছু নেই। ঘরের এক কোণে একটা শতরঞ্জি মোড়া বালিশ, এক দেওয়াল থেকে আরেক দেওয়াল পর্যন্ত একটা দড়ি খাটানো, কয়েকটা ধুতি আর ফতুয়া ঝুলছে। তাতন প্রশ্ন করলো, এ ঘরে কে থাকে জেঠু? শম্ভু, আর ওই যে পাশের ঘরটা দেখছিস ওটায় থাকে সুন্দরী আর ওর মা। সুন্দরী কে জেঠু? ওই যে চাষি বউয়ের কথা বলেছিলাম, সুন্দরী তারই মেয়ে। হঠাৎ মনে হলো নীল অনেকক্ষণ আমাদের সঙ্গে নেই। সত্যি তাই, ও কখন যেন হল ঘরটায় চলে গিয়েছিল। আমরা হল ঘরে ফিরে এসে দেখি একটা মৌচাকের কাছে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন দেখছে। তারপর বাড়তিনে চাকটার চারপাশে ঘুরপাক খেলো। সঙ্গে সঙ্গে মৌচাকের বাক্স থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসতে শুরু করলো। অনাদিবাবু তড়িতে কাছে গিয়ে নীলকে টেনে নিয়ে বললেন, আরে করছেন কি মশাই? মৌমাছি এমনিতে খুব শান্ত, ওদের না ঘাঁটালে কিছু করে না, কিন্তু কোনো কারণে যদি ওরা বুঝতে পারে আপনি ওদের জমানো মধু চুরি করতে এসেছেন, তাহলে কামড়ে আপনাকে একেবারে ছিঁড়ে ফেলবে। তখন ছুটে পালিয়েও আপনি ওদের হাত থেকে নিষ্কৃতি পাবেন না। আমিও তো তাই আন্দাজ করেছিলাম। পরীক্ষা করছিলাম প্রাণীগুলো কতটা নিরীহ আর কতটা সজাগ। আপনার কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, না, এমনি মনে এলো তাই বললাম। চলুন এবার ও ঘরে যাওয়া যাক, আপনারা তো ওপরেই থাকেন। হ্যাঁ চলুন। ঘর থেকে বেরোলেই মস্ত উঠোন, উঠোনের ডান দিকে সিঁড়ি। সবাই আমরা ওপরে উঠে এলাম। সিঁড়ি শেষ হলে লম্বা বারান্দা, লাল মেঝে। বারান্দায় দাঁড়ালেই সামনে বাগান, আম জাম কাঁঠাল পেয়ারা তেঁতুল আর বট অশ্বত্থের ঘন জঙ্গল। বাগানের শেষ দেখা যাচ্ছে না ঘন পাতার আড়ালের জন্যে। অনাদিবাবুকে জিজ্ঞেস করলাম, এই বাগানটাও আপনার? হ্যাঁ ভাই, বিরাট বাগান, 5 বিঘে 4.5 কাঠা জায়গা নিয়ে শুধু বাগানটা। ফল টল কেমন হয়? দেদার, সব কালেক্ট করতে পারি না। পাড়ার বখাটে কিছু ছোকরা ফল পাকবার আগেই চুরি করে নেয়। দারোয়ান রাখেননি? দারোয়ান ঠিক নয়, মালি, রাধেশ্যাম। তবে ফল টল সাধারণত চুরি হয় রাত্রে। তখন তো সে বাবু একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবেন, কিছু বলতেও পারি না। হয়তো আর রাখা যাবে না। কেন? লোকের ভয়টা অনেকখানি চলে গিয়েছিল বুঝলেন। কিন্তু গত সপ্তাহে ভোর যেসব ব্যাপার স্যাপার ঘটছে, সেগুলো শুনলে তো শম্ভুই হাওয়া হয়ে যায়। নীল বলল, কাউকে যখন কিছু বলেননি তখন আর কিছু বলারও দরকার নেই। বারান্দার উত্তর দিকে পরপর 4খানা ঘর, 4টিতেই তালা লাগানো। একেবারে শেষের ঘরটার তালা খুলে অনাদিবাবু ঘরে ঢুকলেন, পেছন পেছন আমরাও। হঠাৎ আমার খেয়াল হলো তাতন নেই। সিঁড়িতে উঠে দোতলা পর্যন্ত ও আমাদের সঙ্গেই ছিল, কিন্তু এখন দেখছি না। আমি জিজ্ঞেস করলাম, তাতন কোথায় গেল? ওকে তো দেখছি না। তাই তো বলে অনাদিবাবু ফের বারান্দায় বেরিয়ে গেলেন। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে কয়েকবার তাতনের নাম ধরে ডাকলেন। একটু পরই ছাদ থেকে তাতনের গলার আওয়াজ পেলাম, আমি ছাদে আছি, এক্ষুনি আসছি। ছেলে ছোকরাদের কিউরিওসিটি বড্ড বেশি, এসেই ছাদ দেখতে গেছে। কলকাতায় এত বড় ছাদ পেলে ওই ঘুড়ি উড়িয়ে মজা পেত। হে কি আপনারা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন বলে 2টো চেয়ার এগিয়ে দিলেন অনাদিবাবু। বসতে বসতে নীল বলল, আপনাদের শম্ভুকে দেখছি না, সে কোথায়? আছে, রান্নাঘরেই আছে। আপনারা একটু বিশ্রাম করুন, আমি চায়ের ব্যবস্থা করি। চান টান করবেন তো? নীল বলল, না, স্নান করেই এসেছি, একটু মুখ হাত ধুতে হবে। নিশ্চয়ই, তার আগে একটু ঠান্ডা হয়ে নিন। বলেই উনি পাখাটা চালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বারান্দায় ওনার চটির আওয়াজের সঙ্গে সঙ্গে শুনলাম, তাতন নেমে আয় বাবা, রোদে থাকিস না, বড্ড রোদ, অসুখে পড়ে যাবি। চটির আওয়াজ ক্রমশ নিচের দিকে মিলিয়ে গেল। দিনের আলোয় আমার কোথাও কোনো ভৌতিক অস্বাভাবিকতা নজরে এলো না, কিন্তু একটা জিনিস দেখে আমি বাহ না বলে থাকতে পারলাম না। হরেক রকম রঙিন কাঁচের টুকরো দিয়ে একখানা ছবি, আন্দাজে 7 ফুট বাই 12 ফুট তো হবেই। কাঁচগুলো শেড মিলিয়ে মিলিয়ে দেওয়ালের ওপরেই বসানো।
আনমনে পুকুরের পাড়ে বসে আছে শকুন্তলা। ঠিক পেছনেই গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দুষ্মন্তের উৎসাহী মুখ। ভাঙা ভাঙা কাঁচ সাজিয়ে আর রং মিলিয়ে যে এমন একটা সুন্দর গ্লাস পেন্টিং করা যায় আমি ভাবতেও পারিনি। নীলের দিকে তাকিয়ে দেখলাম, সেও বিস্ময় আবিষ্ট চিত্তে এক মনে ছবিটা দেখছে। এই বিরাট শিল্পকর্মটিকে ঠিক কি আখ্যা দেব তা ভেবে পেলাম না। পেন্টিংস, না ফ্রেস্কো, না শুধুই ছবি। তবে আজ এটা কিউরিওর পর্যায়ে পড়ে তা নিঃসন্দেহে বলা যায়। ছবিটা তন্ময় হয়ে কতক্ষণ দেখছিলাম জানি না, নীলের কথায় ধ্যান ভাঙল। এটাও দারুণ। তাকিয়ে দেখি আমার ঠিক পেছনের দেওয়ালে ওই ছবির মাপের একই প্যারালালে বিরাট একটা আয়না। আয়নার দুপাশে দুখানা বড় বড় জানলা। জানলা দিয়ে বাগানের সবুজ গাছের মাথা উঁকি দিচ্ছে। দৈর্ঘ্যে প্রস্থে ঘরটা বিশাল বলা যায়। 15-16 ফিট উঁচু তো হবেই। জানলা দরজাগুলো কিছু কম যায় না। জানলাই রয়েছে 6খানা। ঘরের স্কেচটা মোটামুটি এই রকম। উত্তর দিকের দেওয়ালে দুখানা জানলা, মধ্যে একটা দরজা। দরজা খুলেই গাড়ি বারান্দা। পূর্ব দিকেও দুখানা জানলা। জানলার ওপাশে বাগানের গাছ দেখা যাচ্ছে। দুই জানলার মধ্যে সেই বিরাট আয়নাটা। আমরা ঘরে ঢুকেছিলাম দক্ষিণের বারান্দা দিয়ে। মাঝখানে দরজা রেখে এই দেওয়ালেও দুখানা জানলা দুপাশে। কেবল জানলা বা দরজা নেই পশ্চিমের দেওয়ালে। সেই দেওয়ালের মধ্যিখানে সেই বিরাট কাঁচের পেন্টিংস, দুপাশে দুখানা বড় দেওয়াল আলমারি। আগেকার দিনে জমিদারের বাড়ি বলেই বোধহয় ঘরটা যেমন উঁচু তেমনি দেওয়ালগুলোও বেশ পুরু। ভেতরের দেওয়ালগুলোই প্রায় 20 ইঞ্চি, বাইরের দিকে 2 ফুট তো বটেই। নেভি ব্লু কালারের ডিস্টেম্পার করা দেওয়াল। সিলিংটাও ওই একই রঙের। সিলিংয়ে কিছু বিশেষত্ব দেখলাম। ঘরে পর্যাপ্ত আলো আসার জন্যে সিলিংয়ে চৌকো গর্ত। গর্তটা ওপর দিকে খানিকটা উঠে গেছে। মাথাটা অনেক দূর থেকে দেখা কুঁড়ে ঘরের চালার মতো, কিন্তু সেটা কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। এত জানলা দরজা থাকা সত্ত্বেও কেন যে এই ধরনের লাইট পাসার ব্যবহার করা হয়েছে সেটা বুঝলাম না। ঘরের মেঝে থেকে কোমর সমান উঁচু দেওয়ালের গায়ে সবুজ, সোনালি আর কমলা রঙের ফুলের নকশা। আসবাবপত্র অনাদিবাবুর বর্ণনা অনুযায়ী মিলে যাচ্ছে। বাঁদিকে বই রাখার আলমারি, সেখানে হরেক রকম রচনাবলী সাজানো রয়েছে। ডান দিকে জানলার ধারে স্টিলের আলমারি। আলমারির ঠিক পাশেই সেই সোনালি পাথরের ধ্যানাসনে বসা বুদ্ধের মূর্তি। মূর্তিটার জায়গায় জায়গায় চটে গিয়েছে। দেওয়ালে কয়েকজন মনীষীর ছবি, কর্তাগিন্নির অল্প বয়সের ছবিও টাঙানো রয়েছে। ঘরটা যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, অনাদিবাবু আর তাতন এসে ঘরে ঢুকলো। অনাদিবাবুর পেছনে হাঁটু পর্যন্ত কাপড় তোলা আর হাত কাটা আধময়লা ফতুয়া পরা একজন লোক হাতে ট্রে নিয়ে ঘরে এলো। লোকটার বয়স বছর 30-32 হবে। এই লোকটাই শম্ভু। চা জল খাবার রেখে শম্ভু চলে গেল। বিনা বাক্য বয়ে জল খাবারে মন দিলাম। একটা বিগ সাইজের রসগোল্লা মুখে পড়ে নীল বলল, আচ্ছা অনাদিবাবু, আপনার অ্যালসেশিয়ানটিকে তো দেখতে পাচ্ছি না, গেল কোথায়? চায়ে চুমুক দিতে দিতে অনাদিবাবু বললেন, মাসখানেক ধরে টমির যে কি হয়েছে বুঝতে পারছি না। সময় নেই, অসময় নেই, কেবল ঘুমোচ্ছে। ভারী আশ্চর্য তো, রাত্রেও তাই? আগে হ্যাঁ, রাত্রেও তেমন সারা শব্দ পাওয়া যায় না, তার মানে ঘুমোয়, অর্থাৎ চোরের পোয়া বাড়ো। অনাদিবাবু কেমন যেন উদাস হয়ে বললেন, বুড়ো হলে বোধহয় সবারই বিশ্রামের প্রয়োজন পড়ে। টমিরও প্রায় 12 বছর বয়স হলো। কুকুর প্রসঙ্গ সম্পূর্ণ টপকে গিয়ে নীল বলল, আচ্ছা অনাদিবাবু, এই বড় আয়নাটা কি আপনার কেনা? না, ওটা বলতে পারেন উপরি পাওনা। বাড়িটা কেনার সময় ওটা ওখানেই ছিল। চন্দ্রভূষণ বাবুর আয়নাটা নিয়ে যাননি। সে কি, আয়নার দামও তো অনেক। চন্দ্রভূষণ বাবু ব্যবসাদার লোক হয়েও। ওনার স্ত্রীর বেজায় আপত্তি, এ বাড়ির কোনো জিনিসই উনি হাত দিতে চাননি। এইসব আসবাবপত্রের মধ্যেও ওই অশরীরী আত্মা টাত্মা লুকিয়ে আছে, এই রকমই নাকি ওর স্ত্রীর ধারণা। অবশ্য সামান্য কিছু দাম আমি ধরে দিয়েছিলাম। আর এই রঙিন কাঁচের ছবিটা, ওটা তো বাড়িরই একটা অংশ, যেমন ওই বুদ্ধের মূর্তি বা বাগানের অন্যান্য স্ট্যাচু। অবশ্য বাড়ির পূর্বতন মালিক ওগুলো আলাদাভাবে বিক্রি করে দিতে পারতেন,
তা যখন করেননি তখন বলতে পারেন বাড়িটার সঙ্গে ওগুলো আমার হাতে এসেছে। এ ছাড়া আর কিছু আছে? তেমন কিছু না। বাড়িটা রেনোভেট করার সময় একটা আন্ডারগ্রাউন্ড রুম বেরিয়ে পড়ে, তা সেখানেও খুব দামি কিছু ছিল না, সব ওই ওয়েস্টেজ মেটেরিয়ালস। কিরকম? এই ভাঙা ঝাল লণ্ঠন, ছেঁড়া আর দুমড়ানো অয়েল পেন্টিংস, মরচে ধরা হাতড় এমন একটা তলোয়ার, প্রাচীন কিছু পুঁথির ছিন্নবশেষ, মদের গেলাসের টুকরোর অংশ, আর কমসে কম লরি খানিক রাবিশ। নীল রসিকতা করলো কিনা জানি না, ফস করে বলে উঠল, কোনো কঙ্কাল টঙ্কাল পাননি? অনাদিবাবু থতমত খেয়ে বললেন, আপনি কি মিন করছেন বুঝতে পারছি না তো। না, কিছুই মিন করিনি, তবে যেসব জিনিসের নাম করলেন ওগুলোর ইতিহাসের কথা মনে করিয়ে দেয়, তাই ইতিহাসের খুঁড়ে দু একটা কঙ্কাল পাওয়া তো বিচিত্র নয়। জোরে মাথা নেড়ে অনাদিবাবু বললেন, না মশাই, আমি কোনো কঙ্কাল টঙ্কাল পাইনি। এরপর আর তেমন কোনো কথা হলো না। অনাদিবাবু নিচে চলে গেলেন খাওয়ার তদারকি করতে। নীল আর একটা সিগারেট ধরিয়ে কাঁচের ফ্রেস্কোটা তন্ময় হয়ে দেখতে লাগলো। সত্যি ওটা দেখার মতোই জিনিস।